আধুনিক অর্থনৈতিক উন্নয়নে একজন উদ্যোক্তার ভূমিকা সর্বজনীন স্বীকৃত। দূরদৃষ্টি সম্পন্ন একজন উদ্যোক্তা ভোক্তার চাহিদা অনুযায়ী মূল্যসম্পন্ন পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, ধারণা কিংবা নিজ থেকেই পণ্য উৎপাদন করে অর্থনৈতিক উন্নয়নে বেশ ভালো ভূমিকা রাখতে পারেন। অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একজন উদ্যোক্তার ভূমিকা বা অবদান কি এবং কি হতে পারে, এবং সেই সাথে একজন সফল উদ্যোক্তা হতে গেলে তার চ্যালেঞ্জগুলো কি সামনে দাঁড়াতে পারে, কিংবা কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আজকের বিজনেস টাইমস অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমস অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যবসায় উদ্যোক্তা ও উদ্যোগ গ্রহণের পরিবেশ। আমাদের এই চমৎকার বিষয়টি আলোচনা করতে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। একে একে পরিচয় করে দিচ্ছে তাদের সাথে। প্রথমে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর। রয়েছেন জনাব এনামুল হক খান বাবুল, ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কোম্পানিজ, সেই সাথে সহায়ক কামেছি বিজিএমইএ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমি প্রথমেই এনামুল হক খান বাবুল, জনাব আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি একজন সফল ব্যবসায়ী, সেই দিক থেকে যদি আমি প্রশ্ন করি, একজন উদ্যোক্তা প্রথমেই যখন তার ব্যবসার শুরুর কথা চিন্তা করবে বা উদ্যোগ নেবে, সেক্ষেত্রে প্রথম কোন বিষয়গুলো তার মাথায় রেখে কিংবা চিন্তা করে এগোনো উচিত? আমি যদি ব্যবসায় নামতে চাই তাহলে আমার প্রথম দিক যেটা দেখতে হবে যে কোথায় আমার চয়েস, আমি কোন জায়গায় যাব, আমি কোথায় কমফোর্টেবল, আমার নিজের যে এক্সপার্টাইজ, আমি যে কি পারি সেটার সাথে কোন ব্যবসাটা আমার সাথে ম্যাচ করবে, সেটা হচ্ছে প্রাথমিক চয়েস। এরপরে আমরা আসলে, যেমন আমি প্রথমে ছিলাম আমি অনন্ত পেপার মিলে ছিলাম। তো একটা স্টেজে এসে আমি খেয়াল করলাম যে পেপার মিল আমার স্যুট করছে না। তো আমি শিফট করলাম গার্মেন্টসে। তো গার্মেন্টসে শিফট করলাম বিকজ আমার কাছে মনে হলো যে এই গার্মেন্টসে সম্ভবত আমি অবদান রাখতে পারবো। কেন? এটার এক্সপোর্ট হচ্ছে, উইচ ইজ এ ভেরি ইন্টারেস্টিং জিনিস। এক্সপোর্ট হওয়াটা, এক্সপোর্ট যদি আমি করতে পারি আমার দেশের জন্য এটা ভালো একটা উপকার হবে। আমার নিজের উপকার, অবশ্যই ব্যবসা করলে আমার উপকার তো আমি চাইবই, কিন্তু দেশের উপকার হবে এক্সপোর্ট করলে, এবং গার্মেন্টসে একটা বিরাট সুযোগ রয়ে গেছে। এই কারণে আমি গার্মেন্টসে শিফট করলাম। তো এখানে আসার পর আমি খেয়াল করলাম যে আমার চয়েসটা রাইট ছিল, এবং দীর্ঘ 34 বছর এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট আছি। আমার মনে হয় যে আমি রাইট চয়েসই করেছি। এবং এখন আমার নিজের কিছু পুঁজি তো থাকতেই হবে, আমার ব্যাংক লোন লাগবে, নিজের কিছু পুঁজি থাকতে হবে, এবং আমার সাহস লাগবে, প্রচণ্ড পরিশ্রম করার জন্য আমার ইচ্ছা লাগবে। এই কয়টার সংমিশ্রণ যদি হয়, আমার মনে হয় আমরা একটা কাজ শুরু করতে পারি, একটা ব্যবসা শুরু করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আপনি বলছিলেন পেপার মিলস থেকে গার্মেন্টসে শিফট করেছিলেন। এক্ষেত্রে তো একটা অভিজ্ঞতার বিষয় থাকতে হয় যে গার্মেন্টস নিয়ে আমার একটা ধারণা রয়েছে। আপনি প্রথমেই বলছিলেন ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে বা যে কোনো ব্যবসায় চিন্তাভাবনার ক্ষেত্রে আমার একটি এক্সপিরিয়েন্স কিংবা আমার ধারণা থাকাটা খুব জরুরি। অনেক উদ্যোক্তাই দেখা যাচ্ছে যে তার হয়তো পুঁজি রয়েছে, তার হয়তো ব্যবসা করার মন মানসিকতা রয়েছে, কিন্তু সে কি বিজনেস করবে, কি পণ্য নিয়ে সে বাজারজাতকরণ করবে, এটা সে বুঝে উঠতে পারে না। আপনি সেক্ষেত্রে কিভাবে পরামর্শ দিবেন একজন উদ্যোক্তাকে? না, আমার ব্যক্তিগতভাবে আমি শিপে চাকরি করতাম আগে। আমি মেরিন ইঞ্জিনিয়ার। তো আমার কাজ ছিল দেশ বিদেশ ঘুরে বেড়ানো আমার চাকরির সুবাদে। তখন দেশ বিদেশ সম্বন্ধে বা বাইরের সম্বন্ধে, ইউরোপ বা আমেরিকা সম্বন্ধে আমার একটা ভালো ধারণা তৈরি হয়েছে। সো আমি ভালো বুঝতে পারি যে ওদের মেন্টাল স্টেট কি, তাদের সাথে ডিল করেছি। 15 বছর চাকরি করেছিলাম জাহাজে। তো তাতে করে আমার ইউরোপ এবং আমেরিকা সম্বন্ধে আমার খুবই ভালো একটা ধারণা। তো ব্যবসা করতে গেলে দেখলাম যে ওই ধারণাটা, ওই এক্সপার্টাইজটা আমাকে অনেক হেল্প করেছে। সো আমি পেপার মিলে থাকতে দেখলাম যে পেপার মিলের ফিউচারটা খুব নট ভেরি গুড, এবং আমার কাছে মনে হলো যে পেপার মিলে অনেক প্রতিবন্ধকতা আছে, এবং বাংলাদেশে পেপার মিলের আমার কাছে তখন ধারণা ছিল। অবশ্যই পেপার মিল এখন ভালো করছে, প্রবলি আই ওয়াজ নট সুইটেবল ফর পেপার মিল। তো গার্মেন্টসে আসার পর আমার অনেক বন্ধু ছিল, তাদের থেকে অ্যাডভাইস নিয়ে আমি যখন শুরু করলাম, প্রথমে অনেক স্ট্রাগল ছিল ডেফিনেটলি, বাট স্ট্রাগল যখন বেড়ে আসতে পারলাম, এরপরে তো মোটামুটি আমি এখন বুঝি যে কেন আমি করছি, এবং আমি নিজে খুব হ্যাপি যে আমি এমন একটা সেক্টরে কাজ করছি যেখানে 5 মিলিয়ন কর্মসংস্থান হচ্ছে, লোকের কর্মসংস্থান হচ্ছে, যেখানে 55 থেকে 60% হচ্ছে মেয়ে বা মহিলা। এটা একটা বিরাট একটা চমক আমাদের বাংলাদেশের জন্য, একটা মারাত্মক আমাদের উপকার হচ্ছে বাংলাদেশে। রেমিটেন্স যোদ্ধারা তো আছেই, ওনারা তো অনেক ভালো কাজ করছেন, এবং এই মুহূর্তে রেমিটেন্স স্যালারা স্যালুট টু দেম, আর খুবই ভালো কাজ করছেন।
কিন্তু তারপরে কিন্তু আমরা তারপরে বা সমান, আমি এসব বলবো না কে বেশি কে কম, বাট রেমিটেন্সের পরে আমরা যেটা কাজ করছি এটা খুবই একটা দারুণ একটা জিনিস। দেশের জন্য 81% ফরেন এক্সচেঞ্জ আমরা বয়ে নিয়ে আসছি। সো আমি মনে করি যে আমি একটা ভালো সেক্টরে আছি এবং এই সেক্টর বাংলাদেশের অর্থনীতির উন্নতির জন্য ভালো অবদান রাখতে পারছে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমি একই প্রশ্ন এনামুল হক খান বাবুল জনাব আপনার কাছে আমি করতে চাচ্ছি যে একজন উদ্যোক্তা যখন সে তার ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে, শুরুটা কিভাবে করা উচিত, কি হওয়া উচিত, কি জিনিসগুলো অ্যাকচুয়ালি মাথায় রেখে এগিয়ে যাওয়া উচিত? ধন্যবাদ। এনামুল হক সাহেব খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, কারণ তার খুব ব্যক্তিগত অভিজ্ঞতার থেকেই তিনি বলেছেন। তিনি বিদেশে শিপিংয়ের ওখানে চাকরি করতে যে অভিজ্ঞতা নিয়েছেন এবং সবশেষে ভালো সিদ্ধান্তটা ওই জন্যই নিয়েছেন যে তিনি তার ভিতরে একটা দেশগত একটা ভাবনা বেশি করে কাজ করেছে। তিনি দেখেছেন যে এক্সপোর্ট করলে আমার ফরেন কারেন্সি আসছে। তার চাইতে বড় কথা হচ্ছে কি যে আমাদের সমাজে একটা বিপ্লব ঘটে গেছে কর্মসংস্থানের। হ্যাঁ, এই যে তার 5 মিলিয়ন লোক তাদের ওখানে কাজ করছে, এটা কিন্তু আমরা আবার এনবিআর-এর পক্ষ থেকেও মনে করি এটা একটা ভালো যে ওনার ওই এক্সপোর্টে হয়তো আমি কোনো ফরেন কারেন্সি খুব বেশি আমি ডিউটি পাই না, কিন্তু এটা পাই এই যে 5 মিলিয়ন মানুষ, শ্রমজীবী মানুষ, তারা যে কাজ করছে তাদের তো অনেক জিনিস কিনতেও হয়। আমার সেখানে ভ্যাটের একটা আয়ের আছে, একটা সামাজিক একটা সাম্য সৃষ্টি হয়, কিছু বেকার লোকের চাকরি হচ্ছে। সকালবেলা আপনি যখন একটা গার্মেন্টস পল্লী বা ইভেন চিটাগাংয়ের ব্যবসার ওখান দিয়ে যখন যাবেন, সকালবেলা মানুষ যখন হেঁটে যায় না, আমার বড্ড ভালো লাগে। এই যে মানুষগুলো ঘর থেকে কাজের তাড়নায় তারা যাচ্ছে, একটা ডিসিপ্লিন, একটা সুন্দর সিস্টেম, সেই দিক থেকে তার চয়েসটাই হয়েছে। আমিও ওইটা মনে করি যিনি একজন প্রথম উদ্যোক্তা হতে যাবেন তার প্রথমেই তার একটা নিজস্ব, আমরা পড়াশোনায় বলি তাকে সোর্ট অ্যানালাইসিস। সোর্ট মানে এস থেকে আপনার স্ট্রেংথ, ডব্লিউতে তার উইকনেস, আর ওতে অপরচুনিটি, টিতে তার থ্রেট। অর্থাৎ একজন মানুষ তার প্রথমেই দেখবে তার নিজস্ব, অবশ্যই একটু পুঁজি থাকতে হবে, কিন্তু পুঁজির সাথে পুঁজি যোগ করা যাবে যদি তার ভালো সবার সাথে যোগাযোগ থাকে, ব্যাংক থেকে নিতে পারে, সেইটা যদি সে খাটিয়ে পয়সা শোধ করতে পারে, এই যোগ্যতাগুলো যদি সে অর্জন করতে পারে, তার পুঁজির অভাব হয় না। তৃতীয়ত হচ্ছে থ্রেট হচ্ছে যে নানান ধরনের, উনিও বলেছেন স্ট্রাইক তো আছেই, নানান ধরনের বিক্ষোভ, তারপরে পোর্টে নিয়ে যেতে যে প্রবলেম, হয়তো দেখা গেল যে এখন আমার যেমন শিপমেন্ট আর করা যাবে না, আমার এখন নিজে করতে হবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো আছে, কিন্তু এগুলো কাটিয়ে উঠতে হবে। এবং এখানেই আমি মনে করি একজন উদ্যোক্তা এই কাজগুলো করবেন ঠিকই, কিন্তু তাকে পরিবেশ নিয়ন্ত্রণ করে দেওয়া, পরিবেশ ঠিক করে দেওয়াটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। উনি নিজের উদ্যোগ নিয়ে করবেন ঠিকই, কিন্তু ওনার পথে যেসব প্রতিবন্ধকতাগুলো হচ্ছে সেগুলোতে ওনাকে অবশ্যই সহায়তা দিতে হবে। আমি এই মুহূর্তে এই জন্যই প্রসঙ্গটাকে আমাদের দেশের অর্থনীতির দিক থেকে আনতে চাই, এই জন্যেই যে এই যে আমাদের একটা জুলাই আগস্টের যে বিপ্লব হয়ে গেল, সেটার কিন্তু প্রথম কথাটাই ছিল বৈষম্যের বিরুদ্ধে। এবং ওদের যে চাহিদা বা ওদের যে ক্ষোভ, এটার কারণ হচ্ছে তাদের চাকরি নাই। আমরা একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কালে বাস করেও আমাদের ইয়াং গ্রুপের তাদের চাকরি নাই। যে তারা তো চাকরির কোটার কথা শুধু বলছে না, বুঝতে চাচ্ছে যে আমি সবাই যেন চাকরি পাই। তো সেই জন্যেই ওখান থেকেই বেরিয়ে আসছে যে আমি চাকরি যে তার দিতে চাচ্ছি, দিতে গেলে তার তো সেই যোগ্যতা অর্জনের ব্যাপারটা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমি তাকে চাকরি যে দেবো, তাহলে আমার ওখান থেকে উৎপাদনটা কেমন হবে সেটা দেখতে হবে। তারপরে ওই উৎপাদন থেকে, যেমন আমরা এখন বৈদেশিক বিনিয়োগ আনার জন্য আমরা বড় সম্মেলন করছি, কিন্তু এটা কিন্তু ধ্রুব সত্য যে আপনার দেশের লোক যদি বিনিয়োগ না করে বা বিনিয়োগের পরিবেশ না থাকে, তাহলে ও বিদেশি কিন্তু আসবে না। সুতরাং সরকারের প্রথম, আমি উদ্যোক্তার ক্ষেত্রে বলছি, সরকারের এই বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করার জন্যই তার প্রথম কাজ হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে, আপনি যেহেতু এক্সপোর্ট নিয়ে কথা বলছিলেন, সেক্ষেত্রে একটি প্রশ্ন করতে চাই। এক্সপোর্ট পদ্ধতির সহজকরণে সরকার কিংবা এনবিআর কি কোনো ভূমিকা রাখছেন কিনা, কোনো চিন্তাভাবনা রয়েছেন কিনা তাদের? অবশ্যই চিন্তাভাবনা থাকতে হবে। আমি যেমন বলছি, ওনারা যে এক্সপোর্ট করেন ওখান থেকে আমার তেমন কোনো ডিউটি আসে না, কিন্তু আমার আসে খুব হার্ড আর্ন ফরেন কারেন্সি, ওইটাই আমার ওই লাভটাকে আমাকে দিয়ে দেয়। তারপরে উনি যেটা এক্সপোর্ট করেন সেটা তো ওনার অনেক কাঁচামাল আমদানি করতে হয়। হ্যাঁ, যেমন ওনাদের তো ভ্যালু এডিশন কত, 70% আর 30% হচ্ছে ভ্যালু এডিশন হচ্ছে। এই যে 70% তাকে যে আমদানি করতে হয়, এই আমদানিতে, এই কাঁচামাল আমদানিতে
অবশ্যই সরকারের তার ট্যারিফ এবং অন্যান্য পলিসিতে অবশ্যই তার সাপোর্ট দিতে হবে, যেটা আমরা 2005 সালে এমএফের পরে করেছিলাম, যে ব্যাক টু ব্যাক এলসি, যে আপনাকে এলসি কথা আরেকটি প্রশ্ন হয়ে আসছে, সেটা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এলসি এবং টিটি, অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক এলসি করতে চায় না, নির্দিষ্ট কিছু ব্যাংকের কাছে যেতে হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, এটা এলসি ওটা তো ব্যাংকের ব্যাপার, তার টাকা পয়সা। এমনকি দেখা গেছে যে ব্যাংকের এই শাখায় হবে না তো ওই শাখা হবে, প্রধান কার্যালয়ে যেতে হবে, প্রধান শাখায় যেতে হবে, এই ধরনের কিছু বাধ্যবাধকতা থেকে যায়, সেক্ষেত্রে অনেকে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে চ্যালেঞ্জ ফিল করে। না, ওটা কিন্তু ব্যাংক যেটা বলছে এই শাখা না সেই শাখা, কিংবা আপনি আসবেন না বা আপনাকে দেওয়া হবে না, এটা কিন্তু ব্যাংকের নিজস্ব সক্ষমতা হারিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন। না, কারণ আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলোর থেকে পুঁজি সব সরে গেছে, তার সক্ষমতা নাই। দ্বিতীয় কথা, তারা দ্বিতীয় ধাক্কায় পড়েছে, ওই ডলারের দাম আগে একটা ফিক্স ছিল, এখন সেটা 120-30 হয়ে যাওয়াতে সবার কিন্তু ব্যবসা কিন্তু নড়বড়ে হয়ে গেছে। এবং ব্যাংকের যে সক্ষমতাটা, আমাদের বাইরের যে এলসি খোলার যে সক্ষমতাটা, প্রথম সূচক হচ্ছে আপনার রিজার্ভ কত। হ্যাঁ, যেমন আমাদের রিজার্ভ আগে 40-45 উঠেছিল, কেউ আমাদের এলসি খুলতে আপত্তি করতে না, কারণ এদের টাকা আছে, ও দিতে পারবে। কিন্তু এখন পারে না, এই জন্যেই যে এখন আমার রিজার্ভ যথেষ্ট কম, আমার ডলারের কেনায় খুব হারবার হচ্ছে। এইসব জায়গাতেই সরকারের মানিটারি পলিসি বা ফরেন এক্সচেঞ্জ পলিসি, এক্সপোর্ট ইম্পোর্ট পলিসিতে প্রয়োজনীয় সংস্কার এনে এই ব্যবস্থাটা স্মুথ করতে হবে। আর এক ব্যাংক তার এই শাখায় নাই যে ওই শাখায় যেতে বলে, এটা তার নিজস্ব ব্যাপার। তার হয়তো এখানে টাকা নাই, সেই জন্য বলে ঠিক আছে আপনি বংশাল ব্রাঞ্চে না, আপনি চলে যান এতে। হ্যাঁ, এটা বলে, সেটা তো সব কেটে যাবে। আমি আবার বলছি, সব কেটে যাবে, স্মুথ হবে, যদি না আমাদের রিজার্ভটা ভালো হয় থাকে, যদি না আমাদের ব্যাংকের তার নিজস্ব ক্রেডিবিলিটি, যেটা লিকুইডিটি বা যেটা তার থাকে সেটা ঠিক থাকে, যদি না বাজারে পর্যাপ্ত ডলার সহজে রেটে, একটা অভিন্ন রেটে কেনা বেচার যদি সুযোগটা থাকে। কারণ উনি যখন ইম্পোর্ট করতে যাচ্ছেন তখন এক ধরনের রেট কিনছেন, এক্সপোর্ট করার সময় তিনি পাচ্ছেন আর এক রেটে। তারপরে ওনার নানান ধরনের এই অসমতাগুলো, এই অসামঞ্জস্যতাগুলোকে দূর করতে হবে। এটা অবশ্যই রাষ্ট্রীয় সংস্থা, বাংলাদেশ ব্যাংকের বা আরো অন্যান্যদের যাদের যা আছে। আমরা এই অর্থনীতি তো আমাদের জন্যেই, সুতরাং হোয়াই নট উই উইল ক্লিয়ার দ্য বটলনেকস। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আবার আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমস প্রোগ্রামে। স্যার, আমি আপনার কাছে যেতে যাচ্ছি। মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটি প্রশ্ন রাখি, সেটি হচ্ছে যে একজন উদ্যোক্তার প্রথম যখন শুরু করবেন তখন আসলে কি কি প্রবলেম কিংবা চ্যালেঞ্জ ফেস করে, এই বিষয়টা যদি একটু ছোট্ট পরিসরে বলেন। একজন উদ্যোক্তা স্বাভাবিকভাবে আমাদের মতো সমাজে বা আমাদের মতো দেশের অর্থনীতিতে একজন উদ্যোক্তা প্রথমেই প্রথম থাকে তার একটা পুঁজির সংকট। পুঁজি বা পুঁজি প্রবাহ কোত্থেকে আসবে, ফান্ডিং কিভাবে হবে, ফাইন্যান্সিং কিভাবে হবে, ব্যাংকিং সেক্টর সেইভাবে প্রস্তুত আছে কিনা, ব্যাংকের সাথে তার ভালো সম্পর্ক আছে কিনা, এটা একটা তার প্রথম চিন্তার বিষয়, বিবেচনার বিষয় দাঁড়ায়। দ্বিতীয় হচ্ছে সে যে ব্যবসাটা চুজ করবে, উনি যেটা বললেন, সেই ব্যবসায় সে টিকে থাকার জন্য তার যে মাল মেটেরিয়াল, জ্ঞান প্রজ্ঞা, টেকনিক্যাল নলেজ ইত্যাদি, এগুলো তার থাকতে হবে। এইগুলোর সে অনেকের থাকে না, অনেকে হঠাৎ করে এসে যায়, যেটা সে বোঝে না। সে কথার কথা হয়তো সে রাজশাহীর আমের উপরে একটা সে প্লান্ট করবে, জুস প্লান্ট, এইটা যদি সে কক্সবাজার করে তা কী হবে, তার তো আম সাপ্লাই দিতে তার সমস্যা হবে। কিংবা কক্সবাজারের মাছের একটা ফ্যাক্টরি যদি কেউ দিনাজপুরি করতে চায়, হ্যাঁ, প্রসেসিং করতে, এটা অর্থাৎ তাকে পরিবেশটার উপরে খেয়াল রাখতে হবে, যে জিনিস তার সাপ্লাই। এটা সবসময় একটা থিওরি হচ্ছে যে আপনি যে কোনো একটা ব্যবসা করতে গেলে আপনার সাপ্লায়ার কারা, সে ঠিক আছে কিনা, আর আপনার বায়ার কারা, মানে আপনার জিনিস কে কিনবে সে ঠিক আছে কিনা, এবং আপনার এই আইটেমের আর কোনো সাবস্টিটিউট আছে কিনা, কম্পিটিটর আছে কিনা, এই জিনিসগুলো তিনটা জিনিস খুব খেয়াল করে নিয়ে সে কাজ শুরু করবে। এখন করতে গেলেই ওখানে প্রশ্ন যে প্রথম হচ্ছে তার ফাইন্যান্সিংয়ের ব্যাপারটা। দেশের ব্যাংকিং ব্যবস্থা খুব স্ট্রং থাকতে হবে, ভালো থাকতে হবে, পুঁজির লিকুইডিটি, ব্যাংকের পুঁজির লিকুইডিটি থাকতে হবে, ব্যাংক যেন সহজে শর্তে তাকে বিনা হয়রানিতে তাকে যেন লোন দেয় বা দিতে পারে, নিতে পারে, এই পরিবেশ পরিস্থিতি থাকতে হবে দেশের। দ্বিতীয়ত হচ্ছে তার একটা বড় বিষয় থাকে, ওই যে আমদানি রপ্তানি হোক কিংবা আয়, তার একটা কর দেওয়ার একটা ব্যাপার থাকে।
সেই কর দেওয়ার ব্যাপারে সেখানেও সরকারকে বা পরিস্থিতিকে তাকে সহনশীল অবস্থায় তার দিতে হবে। সে যে পয়লা এসে যদি দেখে যে করলাম একটু ব্যবসা, আমার বিরাট একটা কর, যার জন্য যে কর অবকাশ সিস্টেমটা দেওয়া আছে বা বিভিন্ন হারের তারতম্য আছে, অর্থাৎ পরিবেশের ভিতরে এটা একটা ইম্পর্টেন্ট যে তার কি কি লিগাল করতে হয়। তৃতীয় হচ্ছে ওই লিগাল, তার একটা লাইসেন্স নিতে গেলে দেখা গেল যে অনেক সমস্যা হচ্ছে, লাইসেন্সটা তাকে সহজে দিতে হবে। ব্যাংকিং খাতে যে কথাটি বলছিলেন এটি নিয়ে আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। একই প্রশ্ন আমি জনাব এনামুল হক খান বাবুল আপনাকে করতে যাচ্ছি। আপনি একজন সফল ব্যবসায়ী, সেক্ষেত্রে যদি বলেন যে প্রথম শুরুতেই তার কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সে, কিংবা কি ধরনের বাধা তার আসতে পারে, সেই বিষয়গুলো তো মাথায় রেখে উদ্যোক্তা হওয়া বা ব্যবসায়ে উদ্যোগ নেওয়ার প্রয়োজন। আমাদের বাংলাদেশে ব্যবসা করা এটা আমি অন্য যে কোনো দেশে ব্যবসা করার থেকে অনেক ডিফিকাল্ট, বিকজ আনসার্টেনটি, আমাদের নিশ্চয়তা নেই কোথায় যে কি হবে। এখন আমি সব প্রিপারেশন নিলাম, এক্সপোর্ট করব আমি সব, অথবা আমি মালটা ডেলিভারি দিব, রেডি হচ্ছে, কিন্তু ডেলিভারির সময় দেখা গেলো যে একটা হরতাল, আগে তো হরতাল ছিল, এখন শ্রমিকদের একটা গণ্ডগোল হতে পারে, রাস্তায় একটা ব্যারিকেড হতে পারে, বা মানে বিভিন্ন ধরনের আনসার্টেন জিনিসপত্রগুলো আমাদেরকে খুব সারপ্রাইজ করে দেয়। ব্যবসায়ীদের জন্য এটা একটা বড় জিনিস যে সবসময় রেডি থাকা, কন্টিনিউয়াসি প্ল্যান নিয়ে কোনো একটা কিছু ঘটলো সঙ্গে সঙ্গে সেটাকে ওভারকাম করার জন্য একটা প্রিপারেশন থাকতে হবে। আর এমনিতে ব্যবসা বাংলাদেশে তো আবার বাংলাদেশে যদি ব্যবসা সফল হতে পারে তাহলে আমার মনে হয় অন্যান্য অনেক দেশের থেকেও আবার ভালো যদি আমি এখানে সফল হতে পারি। কারণ এখানে আমার মনে হয় ব্যবসার জন্য যে জিনিসগুলো আমি যদি ওভারকাম করতে পারি এই ডিফিকাল্টিসগুলো, তাহলে কিন্তু আমি সফলভাবে বাংলাদেশে ব্যবসা করতে পারবো। বিদেশে যে জিনিসটা অনেক কঠিন, বিদেশে কিন্তু একটা ম্যাচিওর্ড মার্কেট, ওখানে কিন্তু ব্যবসা করতে গেলে আমি তো সেখানে গিয়েও দেখেছি যে ওখানে ব্যবসা করতে গিয়ে একটু ডিফিকাল্ট, বিকজ মার্কেটটা এতটা ম্যাচিওর্ড যে আমি ওখানে যাই আমার মার্জিনটা ঠিক মতো রাখতে পারবো কিনা সেটা কোনো নিশ্চয়তা নেই। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা সম্ভব। বাংলাদেশে ব্যবসা করতে গেলে স্পেশালি যদি আমি এক্সপোর্ট মার্কেটে থাকি, আর আমি মনে করি যে এক্সপোর্ট মার্কেটটা অনেক অনেক একটা ভালো একটা মার্কেট, বিকজ আমরা কিন্তু গার্মেন্টস মানে লাইক অনেক বছর গার্মেন্টস করতে করতে আমরা যেটা বুঝেছি যে এক্সপোর্ট করাটা মানে কতগুলো টেকনিক আছে, কতগুলো বেসিক স্ট্যান্ডার্ড আছে, এগুলো যদি বুঝতে পারি তাহলে কিন্তু এক্সপোর্ট করাটা অনেক অনেক বেটার। আমি এক্সপোর্টের কথা বলাতে একটি প্রশ্ন আসছে যে স্বল্প পুঁজি নিয়ে কোনো উদ্যোক্তা যদি এক্সপোর্টের বিজনেসে যেতে চায়, এক্সপোর্ট কিংবা ইম্পোর্টেন্ট, সেক্ষেত্রে কী ধরনের পণ্য নিয়ে শুরু করাটা ভালো, কিংবা কী ধরনের মানে স্বল্প পুঁজিতে কীভাবে এক্সপোর্টের উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করা সম্ভব? স্বল্প পুঁজি বলতে আসলে একজ্যাক্ট যদি স্পেসিফাই না করি, স্বল্প বলতে একদম কম পুঁজি বলতে এটা ইট ইস ডিফিকাল্ট। আমার তো বেসিক একটা অ্যাটলিস্ট আমি যেটা মনে করি যে 20 to 25% আমার নিজের পয়সা থাকতে হবে, বাকি আমি 70 to 75-80% আমি হয়তো ব্যাংক থেকে আমি সোর্স করতে পারি। কিন্তু স্বল্প পুঁজি যদি 20-র নিচে বা 10% হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। সো দেন অ্যাগেন আমি যদি এক্সপোর্টের দিকে যাই তাহলে আমার কতগুলো এক্সপোর্টের বেসিক প্রিন্সিপালস আছে, সেগুলো আমাদের দেখতে হবে। যেমন আমি প্রথমেই আমার যেতে হবে স্যাম্পলিং, আমি চমৎকার একটা স্যাম্পলিং করতে হবে, বায়ারকে ইমপ্রেস করতে হবে উইথ দ্য স্যাম্পল। তারপরে আমি কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে, আমার কোয়ালিটি, বায়ার যদি কোয়ালিটি বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটে কোয়ালিটির, বায়ার কিন্তু আমার ক্যান্সেল করে দেবে। সো আমার এই কোয়ালিটিটা দিকে আমার সবসময় খেয়াল রাখতে হবে। দেন দ্য নেক্সট থিং হচ্ছে যে অন টাইম শিপমেন্ট, আমার শিপমেন্টের টাইমলি হতে হবে, কোনোভাবেই আমার শিপমেন্ট ডিলে হওয়া যাবে না। যদি আমি অন টাইম শিপমেন্ট করতে পারি, কোয়ালিটি যদি ধরে রাখতে পারি, তাহলে আমি মনে করি যে এক্সপোর্টে সাফল্য অর্জন করা যাবে। তারপরে হচ্ছে যে বায়ারের সাথে গুড কমিটমেন্ট, গুড কমিউনিকেশন, আমি যে কমিটমেন্ট করব সেই কমিটমেন্ট আমি মানিয়ে চলবো, এবং বায়ারের সাথে একটা রেগুলার গুড কমিউনিকেশন মেনটেন করতে হবে। তো আমি যদি এই জিনিসগুলো আমি বললাম এক্সপোর্টের ক্ষেত্রে, ঠিক একই ফর্মুলা আমি দেশের ক্ষেত্রেও লাগবে, সেই একই জিনিস। আমি খারাপ কোয়ালিটির জিনিস দিলে তো দেশেও চলবে না। এই জিনিসগুলো খেয়াল এক্সপোর্ট থেকে আমি যেটা বলতেছি, যে কারণে আমার এক্সপোর্ট থেকে শেখা, সেটা হচ্ছে যে আমি অন টাইম শিপমেন্ট কোয়ালিটি যদি ধরে রাখতে পারি, আমি মনে করি যে আমার ব্যবসা খুব ডিফিকাল্ট এটা স্টপ করা, ইট উইল গো অ্যান্ড কন্টিনিউ, ভালো করবো আমি, উত্তরোত্তর আমি সফলতা পাবো। এখন আমার শুরু করতে হবে খুব ছোট কোয়ান্টিটি দিয়ে, এটা সবসময় খেয়াল রাখতে হবে, আমি ছোট একটা কোয়ান্টিটি দিয়ে শুরু করতে হবে। ওয়ান্স আই এম হ্যাপি, একটা শিপমেন্ট হয়ে গেল, অথবা আমি লোকাল দিই বা বাইরে দিই, ছোটো একটা কোয়ান্টিটি যখন শিপমেন্ট করে দেবো, তখন ওটা সাকসেসফুল হয়ে গেলে তখন আমি মনে করবো যে আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আই উইল ইনক্রিজ মাই ভলিউম, তখন আমার এই শিপমেন্টটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। আমি সফল হব তখনই যখন আমি একসঙ্গে বড় একটা কোয়ান্টিটি না করে স্লোলি আমি আমার ব্যবসার ভলিউমটা বাড়াই। তো যেটা বললাম যে ওই বায়ারের সাথে কমিউনিকেশন, আর আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্কারদের সাথে আমার একটা চমৎকার সম্পর্ক রাখতে হবে, অন টাইম বেতন দিতে হবে ওয়ার্কারদেরকে,
টাইমলি বেতন, আমি যদি ভালো একটা সম্পর্ক রাখি, ভালো একটা পরিবেশ দেই ওয়ার্কারদেরকে, ওয়ার্কাররাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে পার্টিসিপেট করবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ওয়ার্কারদের কথা ভুলে যাই। যে ওয়ার্কারের হাতে আমার জিনিসটা তৈরি হচ্ছে, তার সাথে আমার একটা চমৎকার সম্পর্ক এবং অন টাইম যদি বেতনটা আমি দিতে পারি, আমার মনে হয় তাদের থেকে আমি সহযোগিতা পাবো পূর্ণাঙ্গভাবে। দ্যাট উইল হেল্প মাই বিজনেস। ধন্যবাদ। এনামুল হক খান বাবুল, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনি এক্সপোর্ট মার্কেটের কথা বলছিলেন বারবার, কিন্তু এই প্রসঙ্গটাই উঠে আসছে। সেক্ষেত্রে প্রথম যে উদ্যোক্তা নতুন, সেক্ষেত্রে সে বায়ারদের কালেক্ট করা বা এক্সপোর্ট মার্কেটটাকে সে কিভাবে গেদার করবে বা কিভাবে সে পেতে পারে? স্যাম্পল। আমার প্রথম হচ্ছে স্যাম্পল ডেভেলপ করা। আমি স্যাম্পল তৈরি করব, আমি স্যাম্পল পাঠাতে থাকবো, বিভিন্ন বায়ারকে আমি অ্যাপ্রোচ করব। কমিউনিকেশনটা এইটা আসলে কিভাবে ডেভেলপ করা যায়? এই কমিউনিকেশন তো আমার বায়ারের একটা বেসিক একটা বায়ারের ঠিকানা আছে, আমার ঠিকানা কালেক্ট করতে হবে। আমি যদি এক্সপোর্ট গার্মেন্টস হই তাহলে গার্মেন্টস, যদি আমি জুতা হয় তাহলে জুতা, যেমন জুতার কথা বললাম, বাংলাদেশের জুতাটা খুব ভালো হচ্ছে। গার্মেন্টসের পরে নেক্সট যে ইন্ডাস্ট্রিটা উঠে আসতেছে সেটা হচ্ছে শু, সিনথেটিক শুজ। সো আমি যদি শু হয়, আমি শু তো আমি প্রথমে স্যাম্পল তৈরি করতে হবে। আমার গার্মেন্টস যদি হয়, আমার স্যাম্পল পাঠাতে হবে বায়ারের কাছে। আমার বায়ারের কাছে যদি স্যাম্পল পাঠায়, সেটা একদম প্রাথমিক কাজ। স্যাম্পল যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু অর্ডার আমার চলে আসবে, ছোট অর্ডার হোক, বাট একবার যখন অর্ডার আসবে, ছোট অর্ডারটা যখন পারফর্ম করবে, বায়ার তখন নেক্সট বড় শিপমেন্ট। এটাই জানতে চাচ্ছিলাম যে মার্কেট রিসার্চটা কিভাবে করবে? মার্কেট রিসার্চ আমাদের এখন তো টেকনোলজি ইজ সো গুড। আমি এখন এআই চলে আসছে, আমি কোন মার্কেট সম্বন্ধে জানতে চাচ্ছি, এভরি সিঙ্গেল তথ্য কিন্তু আমি এআইয়ের মাধ্যমে পাচ্ছি, এবং গুগল করলে কিন্তু সমস্ত তথ্য কিন্তু পাচ্ছি। ইট ইজ আ ভেরি ভেরি ইজি। এখন আগের কালে আমরা যখন 92-তে যখন শুরু করেছিলাম ব্যবসা এবং বর্তমানে, এটা অনেক তফাৎ। এখন তো যেভাবে টেকনোলজি চলে আসছে, কোনো তথ্যের অভাব নেই, তথ্য এখন ভরপুর মার্কেটে। এবং আপনি যে কোনো ব্যবসা করবেন, যে কোনো জায়গায় আপনি শুধু এআইকে প্রশ্ন করেন, চ্যাট জিপিটির এখানে প্রশ্ন করেন, আপনার সমস্ত উত্তর চলে আসবে। এটা ভেরি ইজি। এনামুল হক খান বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে, সেটি হচ্ছে একজন উদ্যোক্তার ক্ষেত্রে কিন্তু প্রথম চ্যালেঞ্জ হচ্ছে পুঁজি। হয়তো অনেক সময় নিজের কাছে থাকে, অনেক সময় লোনের ব্যবস্থার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকগুলো কিন্তু ছোট লোন কিংবা হচ্ছে যারা একেবারেই নতুন, তাদের ক্ষেত্রে লোনটা সহজলভ্য নয়। এক্ষেত্রে কি করা উচিত? এবং সেই সাথে আমাদেরকে একটু জানাবেন যে একজন উদ্যোক্তা যদি ব্যবসা শুরু করার জন্য যদি লোনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে কিভাবে সহজভাবে ব্যাংক থেকে লোন নিতে পারবে? এখানেই সরকারের মানিটারি পলিসি এবং এইসব ব্যাপারে সরকারকে হস্তক্ষেপ করতে হবে পরিষ্কার করে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকেও বেশ কয়েকটা ফান্ডও করা আছে, তহবিল। এই যে ক্ষুদ্র উদ্যোক্তা, স্মল স্কেল ইন্ডাস্ট্রির লোকেরা তারা যাতে সহজে পেতে পারে, দরখাস্ত করলে যাতে পেতে পারে, সেগুলোর ব্যবস্থা, এগুলোকে সরকারকে, রাষ্ট্রকে এই পরিবেশগুলো তৈরি করে দিতে হবে। এটা কিন্তু লিপিবদ্ধ করা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরও সহজভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না, পাচ্ছে না। কিন্তু ঋণ সহজ তাদের কাছে একেবারেই সহজলভ্য নয়। দেখা যাচ্ছে তার চেয়ে বড় বড় যে সফল ব্যবসায়ীরা রয়েছেন, তারা খুব সহজে কিন্তু লোন পাচ্ছেন। কিন্তু নতুন উদ্যোক্তা যারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা তো উদ্যোক্তা, নতুন শুরু করবেন, তারা তো সফল নয়, তাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো ওইটাই বলছি যে ইট ইজ ইউর ফেলিওর, ইউ কুড নট স্টার্ট দ্য ক্রিয়েট দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, আইনে লিখে রাখছেন, আপনি ফান্ড করেছেন, কিন্তু সে যাচ্ছে না, পাচ্ছে না। আমরা করোনার সময় আমরা বড়দের জন্য 30,000 কোটি টাকার ইনসেন্টিভ করলাম, আর ছোটদের, ক্ষুদ্রদের জন্য 20,000। বড়রা কিন্তু ঠিকই পয়সা নিয়ে গেল, তার তেলো মাথায় তেল দেওয়ার যে পদ্ধতি আছে ওরে দিয়ে দিল, ওর সহজে নিজেই হয়তো ব্যাংকের মালিক, হ্যাঁ, নিজে নিয়ে গেল, টাকাটা সব নিয়ে গেল, নিয়ে কি করলো আর জানলাম না, ঠিক আছে, সেটা অন্য জিনিস। কিন্তু এই ক্ষুদ্ররা কিন্তু এই 20,000 পেলো না, কারণ ওই যে আপনি বললেন, ও ব্যাংকে যেতেই পারলো না, ওর কোলাটেরাল নাই, ব্যাংকের লোক ম্যানেজার ওনার সাথে কথাই বলতে চায় না, শর্ত সাপেক্ষ লেখা থাকে, এতগুলো শর্ত সাপেক্ষে, যেটা হচ্ছে একজন ক্ষুদ্র উদ্যোক্তার জন্য এটা তাকে দেওয়া গেল না, সহজলভ্য না, তাকে দেওয়া গেল না। দেওয়া না যাওয়াতেই সেই টাকা এখনো গভর্নমেন্টের কাছে আছে, ওই নানান পদ্ধতিতে দেওয়া হচ্ছে। এখানেই পদ্ধতিকে তাকে করতে হবে, এটা প্রথমে তাকে বিশ্বাস স্থাপন করে তাকে দিতে হবে কোলাটেরাল। এটা যদি আপনি কোনো ইন্স্যুরেন্স পদ্ধতি করে পারেন, আর যেভাবে পারেন, আপনাকে টাকাটা ওর কাছে, পুঁজিটা পৌঁছাতে হবে। এবং আমি আবার বলছি, ওই বড়োর প্রতি আর এখন আর দরকার নেই, দায়িত্ববোধ দরকার নেই। বড়রা তাদের ব্যবস্থা তারা করেছেন, তারা টাকা পয়সা সব নিয়ে গেছেন, যা পাচ্ছেন করছেন। হ্যাঁ, আমাদের সমাজে ওই ব্রিটিশের একটা প্রবাদ আছে, এই দরিদ্ররা রাধে বাড়ে, বড়রা তা খায়। হ্যাঁ,
এই বড় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্র এরা সব কিছু করছেন, করে ব্যাংকে টাকা জমাচ্ছেন, উনি ব্যাংকের টাকা সব নিয়ে গেছেন। হ্যাঁ, তো সেইটা এখানে থামাতে হবে, এখানে স্পেসিফিক থামাতে হবে। এবং আমি মনে করি আসন্ন যে বাজেট আসছে, আমি এই কথাটা বলতে চাই স্পষ্ট করে, যে আমাদের যে, আমি শেষ করি, আমাদের যে এই মুহূর্তের যে প্রয়োজন সেটা হচ্ছে আমার উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। কারণ বড়রা বড়রা পারবে না, করছে না, আর বড়দের ছেলেমেয়েরাও দেশে ফিরে আসতে চাচ্ছে না। আমাদের শুধু টাকা পাচার হয়নি, আমাদের কিন্তু অনেক উদ্যোক্তাও পাচার হয়ে গেছে, তারা আসেনি। আমার ওই উদ্যোক্তাকে দেশের ভিতরে রাখতে হবে, ও যাতে রাখতে পারে, থাকতে পারে, সেই জন্যই তার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, সহজ শর্তে লোন দিতে হবে, তাকে কাজ করবার সুযোগ দিতে হবে, তাকে করের নানান ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। এটা যদি এনবিআর মনে করে যে আমি ওর কাছ থেকে পয়সা নিতে পারলেই আমার রাষ্ট্রের রেভিনিউ আর্ন হবে, এটা না। ও যদি পয়সা নিয়ে যদি ব্যবসা করতে পারে তাহলে আমি মোর রেভিনিউ পাবো। আমি প্রথমে যদি ওর গাছটা লাগাতেই দিলাম না, আমি ফলের প্রত্যাশা করে বসে থাকলাম, এটা হবে না। এখানে দৃষ্টিভঙ্গি, সরকারের দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অবশ্যই পাল্টাতে হবে। পাল্টিয়ে করতে হবে কি, যে সকলকে কাজ করতে দিতে হবে, তার টাকা দিতে হবে। মানে আমি আবার বলছি, প্রয়োজন হলে ব্যাংকের থেকে টাকশাল থেকে টাকা ছাপিয়ে হলেও এদের দিতে হবে। এদেরকে দিতে হবে এই জন্যই ও দাঁড়াক, ও গড়ে উঠুক। ও গড়ে উঠলেই আমার কর্মসৃজন হবে, ও লোক নিয়োগ করতে পারবে, ওর কনফিডেন্স বাড়বে, ও এক্সপোর্ট করবে, না পারলেও দেশের বাজারে সাপ্লাই দিতে পারবে। ও দাঁড়াতে পারলেই, ও যদি 2 জন করে 3 জন করে লোকে যদি চাকরি দিতে পারে, তাতেই আমার অনেক কিছুই। ওই যে এখন আর একটা বচন আছে, ওই যে কয় হাত পর পর রুইয়ে কলা গাছ, যদি না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। আমার এখন এই ক্ষুদ্র উদ্যোক্তা এটা তৈরি না করা ছাড়া আমি। অসংখ্য ধন্যবাদ এনামুল হক খান বাবুল। আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, সেটা হচ্ছে যে মোহাম্মদ আব্দুল মজিদ যেটা বলছিলেন যে তেল মাথায় তেল, আপনি একজন সফল ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনার কাছে এই প্রশ্ন উত্তরটি জেনে নেব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমরা আবারও ফিরবো আলোচনায়, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বিজনেস টাইমসে। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ব্যবসায় উদ্যোক্তা ও উদ্যোগ গ্রহণের পরিবেশ। জনাব এনামুল হক খান বাবলু, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, যেটি আমাদের জনাব মোহাম্মদ আব্দুল মজিদ বলছিলেন তেল মাথায় তেল। তো অনেকটা কিন্তু সফল ব্যবসায়ী কিংবা সফল প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার মতামত কি, বা এ থেকে নিরসনের উপায় কি? তেল মাথায় তেল কিংবা হচ্ছে নতুন উদ্যোক্তাতে আমাদের সহযোগিতা করার প্রয়োজন। আসলে এই পরিবেশটা তেমন কিছু করার নেই, কারণ আমি যখন একটা বেনিফিট কাউকে দিব, এখন যদি অ্যাজ পার ল যদি এটা অ্যালাউড হয়, বড় কোম্পানি বা বড় ফ্যাক্টরিগুলো দে আর মোর অর্গানাইজ, তারা মোর লাইক ডকুমেন্টেশন সব কিছু তারা অনেক ফাস্ট করতে পারে, দ্রুত করতে পারে, এবং তারা বেনিফিটগুলো আগে নিয়ে, এটা ইট ইজ ট্রু, ইট হ্যাপেন্স। এসএমইগুলো তারা কখনো, এসএমই মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এরা কিন্তু প্রিপেয়ার থাকে না। এরা যখন প্রিপেয়ার থাকে না, একটা ডকুমেন্ট তৈরি করে অনেক লম্বা সময় নিয়ে, এবং একটা বেনিফিট দেওয়া হলো, এটা তারা ডিলে করলো, এটা অ্যাপ্লাই করলো না, অথবা ঠিকমতো পেপার তৈরি করলো না। এবং এইগুলো রেগুলার দেখা যায় যে আমাদের স্মল এন্টারপ্রাইজগুলো তারা অনেক দুর্বলতা তাদের। তো এই দুর্বলতা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে ঋণ ফেরত না দেওয়ার যে একটা কালচার গত 15 বছরে তৈরি হয়েছে, 15-16 বছরে এই কালচারটা, আমরা ঋণ নিচ্ছি ফেরত দিচ্ছি না, এই যে কালচারটা তৈরি হয়েছে, এই কালচারটা কিন্তু খুব রং একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। যারা লোন নিচ্ছে তারাও কিন্তু মনে করে যে টাকাটা ফেরত দেওয়া লাগবে না সম্ভবত, আর এই কালচারটাই মাথায় এইটা কিন্তু আমাকে মানে বলতে হচ্ছে, এটা কিন্তু বড় পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছ থেকে এই প্র্যাকটিসটা আছে, কিন্তু যারা ছোট ছোট উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী, তাদের মধ্যে কিন্তু একটা ভয়ভীতি কিংবা তাদের মধ্যে ফেরত দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, যেটা হচ্ছে বড় সফল ব্যবসায়ী যারা দিতে পারবেন ফেরত, কিন্তু তাদের মধ্যে ফেরত না দেওয়ার সেই, এবং এটা হয় কি বড় ফ্যাক্টরিগুলো ইনফ্যাক্ট বেশি ডিফল্ট করেছে। আমরা যদি অতীত রেকর্ড টেনে দেখি, বড় কোম্পানি, বড় ফ্যাক্টরি, তারাই কিন্তু তাদের ডিফল্ট রেকর্ডটা খারাপ। এবং ছোট ফ্যাক্টরিগুলো, যেটা আমাদের ছোট ছোট যেসব লোনগুলো হয়, এগুলোর রিটার্ন কিন্তু অনেক ভালো, এটা রিটার্ন ভালো, তবে সেটা সত্যি কথা। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্কগুলোর মধ্যে মাথায় একটা মাইন্ডসেট তৈরি হয়েছে লোন বোধহয় ফেরত আসবে না, এজন্য ওরা অনেক টাইট করতেছে। কিন্তু লোন তো ফেরত আসছে না যারা প্রতিষ্ঠিত তাদের কাছ থেকেই, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকেই সহজ শর্তে কিন্তু লোন দিচ্ছে, তারাই ঋণ পাচ্ছে।
এটা ঠিক এই মুহূর্তে আমি এটার সমাধানটা উনি হয়তো বেটার বলতে পারবেন। আরেকটা প্রশ্ন সেটি হচ্ছে যে একজন সফল ব্যবসায়ী সফল প্রতিষ্ঠানের কি লোনে আদৌ কি প্রয়োজন? তাহলে হয়ে যাচ্ছে না ঘিয়ের তেলে ঘি ভাজা। লোন তো অবশ্যই শুরুতে লাগবে। আমি যদি একটা প্রতিষ্ঠান শুরু করতে চাই, একদম শুরুতে বেসিক্যালি যখন আমি স্যাম্পল তৈরি করব বা আমি যখন মার্কেটে প্রথম আসবো, তখন কিন্তু আমার নিজের পুঁজি দিয়ে শুরু করব। এই পুঁজি আমি প্রপারলি কাজ করছি কিনা ব্যাংক যখন দেখবে যে আমি লাইন, আমি প্রপারলি ব্যবসা করছি, তখন কিন্তু ব্যাংকও আমাকে লোন দিতে এগিয়ে আসবে। সো আমি মনে করি যে প্রথমে প্রাথমিক কিছু পুঁজি আমার থাকতে হবে, যেটা দিয়ে আমি প্রাথমিক কাজগুলো করব। এরপরে কিন্তু আমি ব্যাংক থেকে লোন নিতে হবে। ব্যাংকে লোন ছাড়া বড় কিছু করা ডিফিকাল্ট। আমাদের এখানে ওরকম কেউ বাসা থেকে টাকা এনে ব্যবসা করবে, যাদের প্রাথমিক কোনো পুঁজি নেই তারা কি উদ্যোক্তা হবেন না, ব্যবসায়ী হবেন না? একদম পুঁজি যখন থাকবে না, সেটা নিয়ে আমি মনে করি যে ইটস আ ডিফিকাল্ট প্রপোজিশন। একদম পুঁজি যদি না থাকে তাহলে পার্টনারশিপে যাবে, মেবি তার মেধা আছে, মেবি তার টাকা নাই কিন্তু মেধা আছে, তখন সে পার্টনারশিপে যদি যায় তার মেধা সে মেধা দিবে, অন্যরা ফান্ড করবে, এরপরে দুজনে মিলে কাজটা করবে। একটা পর্যায়ে যখন হয়ে গেল তখন সে এককভাবে সে ব্যবসা করবে। আপনাকে ধন্যবাদ এনামুল হক খান বাবলু। আমি একই প্রশ্ন আপনাকে আরেকবার করছি, ছোট্ট পরিসর জানতে চাচ্ছি, কিন্তু সেই সাথে আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশটা আসলে আমাদের দেশ থেকে কিভাবে সৃষ্টি করা যায়, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী অল্প সময়ের মধ্যে হয়তো ব্যর্থতার মুখ দেখেন, কিভাবে ঘুরে দাঁড়ানো যায়? খুব সঙ্গত প্রশ্ন। আমরা কিন্তু একদম শেষ সময় আছি, অল্প পরিসরে জানতে চাচ্ছি। কথা হচ্ছে যে ব্যবসায় ভালো মন্দ দুটোই হতে পারে। একজন বড় ব্যবসায়ীর যে দুর্বিভাগ হয়, সেখানে তাকে ধাক্কা দিলে সে কিছুক্ষণ দাঁড়াতে পারে, দাঁড়ানোর ক্ষমতা আছে। আমাদের সমাজে মানসিকতা হচ্ছে ওকেই, ওই যে আমি তেলে মাথায় তেলের কথা বলছি, ওকেই আমি সাহায্য দেব। উনি কিন্তু দাঁড়াতে পারেন, উনি করোনার ধাক্কায় আরও কিছুক্ষণ দাঁড়াতে পারতেন, কিন্তু ওনাকে আমি বেশি টাকা দিয়ে দিছি, দিয়ে আমার এদিকে টাকা শর্ট পড়ে গেছে। আমার উচিত হচ্ছে ওই ক্ষুদ্র আর এসএমই কি, কারণ সে একটা ধাক্কা দিলেই পড়ে যাবে, দাঁড়াতেও পারবে না, সুতরাং তাকে দিতে হবে, সহজ শর্তে পারে। সেই কথা মনে করি 20,000 কোটি টাকার এই ফান্ডটা করা হয়েছিল, কিন্তু দেখা গেল যে সে ব্যাংকের কাছে আসতেই পারতেছে না, কারণ তার ক্রেডিবিলিটি নাই, সে টাকা দেবে কিনা উনি বললেন। কারণ এই ব্যাংকগুলো বড় বড় ব্যাংকগুলো তৈরি করেছিল বড়রাই, সমাধান সেই জন্য না, সমাধান ওইটাই যে সরকারের এখানে মনিটারি পলিসিতে বা ব্যবস্থাতে আলাদাভাবে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যে আলাদা ফান্ড আছে, কিন্তু অলরেডি সেই ফান্ডের ব্যাপ্তি আরও বাড়াতে হবে এবং শর্তগুলোকে আরও সহজসাধ্য করতে হবে এবং তাদেরকে এনাবলিং এনভায়রনমেন্ট দিতে হবে। বেশ কিছুদিন যাবৎ ওই যে ক্ষুদ্রদের তাদের কর ভ্যাট এগুলোর ব্যাপারে তার সহযোগিতা দিতে হবে, এগুলো দিয়ে সে দাঁড়াতে পারুক। প্রথমে কাজ হবে, আমাদের একটাই স্লোগান হবে, লেট হিম স্ট্যান্ড। ওই স্ট্যান্ড দাঁড়িয়ে যাক, দাঁড়িয়ে গিয়ে যাবে। যেমন আমি উদাহরণ দিই, সেদিন দেখলাম যে অস্ট্রেলিয়াতে আমাদেরই একজন লোক, বাংলাদেশের নাগরিক, সে প্রায় 4-5টা সাবওয়ে চেন স্টোর আছে না, সে নিজে ওখানে করতে পেরেছে। ওখানে যদি সে করতে পারে, এখানে কেন পারেনি, এখানে কেন পাচ্ছে না? যেমন আমাদের ছেলেমেয়েরা যারা ভালো মেরিটোরিয়াস ভালো, বিদেশ যেয়ে আর আসতে চাচ্ছে না কেন? যে আপনার এখানে পরিবেশ খারাপ, ওই ব্যাংকে গেলে টাকা দেয় না, ও আমার 14টা এইসব বটল লিঙ্কসগুলো আমাদের দূর করতে হবে, দূর করে বলতে হবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি জনাব এনামুল হক খান বাবলু আপনাকে, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিজনেস টাইমস এখানে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।